দুয়ারে রিপোর্টারে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, পার্থর বিরুদ্ধে চার্জ গঠন। এসএসসি নিয়োগ দুর্নীতির 3 মামলায় চার্জ গঠন করা হয়েছে। চার্জ গঠনের দিন ধার্য হলো বিশেষ আদালতে। পার্থর বিরুদ্ধে চার্জ গঠন, এসএসসি নিয়োগ দুর্নীতির 3 মামলায় চার্জ গঠন করা হয়েছে। চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে বিশেষ আদালতে। আর এই সেপ্টেম্বর মাসে জানবো বিস্তারিত, সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি সান্নিক ঘোষ রয়েছে। সান্নিক, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করে এবার বিচার প্রক্রিয়া শুরু হবে, আর তারই দিন এবার ধার্য করা হলো। মূল 3টি মামলা, তার মধ্যে একটি নবম দশম, একটি একাদশ দ্বাদশ এবং আরও একটি গ্রুপ সি নিয়োগে দুর্নীতির ক্ষেত্রে মামলা। এই 3টি মামলার ক্ষেত্রে 3টি চার্জ গঠনের দিন ধার্য হয়েছে 11ই সেপ্টেম্বর। আগামী 11ই সেপ্টেম্বর প্রথমে একাদশ দ্বাদশ শ্রেণীর দুর্নীতির যে মামলাটি রয়েছে সেই মামলার চার্জ গঠন হবে। তারপরের দিন অর্থাৎ 12 তারিখ গ্রুপ সির যে নিয়োগ দুর্নীতি ছিল তার চার্জ গঠন হবে, এবং ঠিক তার পরে 15 তারিখ যে নবম দশমের যে মামলাটি রয়েছে সেই মামলাটিতে চার্জ গঠন হতে চলেছে। শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ তৎকালীন শিক্ষামন্ত্রী নন, তার পাশাপাশি যে আধিকারিকরা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা, সুধীরেশ গঙ্গোপাধ্যায়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু এবার বিচার প্রক্রিয়া শুরু করতে চলেছে আদালত। এবার আলিপুরের যে বিশেষ সিবিআই আদালতে 11, 12 এবং 15 তারিখে যে চার্জ গঠন হবে 3টি মামলায়, তারপরে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরে ঠিক কি বিচার হয় সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে। তমশ্রী, বেশ সান্নিক। ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি। মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা। স্নাতক স্তরের প্রতি সেমিস্টারে ফি বাড়ায় ক্ষোভ, পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ অবস্থানে পড়ুয়ারা। সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, দুটো বিষয় জানতে চাইবো যে হঠাৎ করে কেন এই বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধি করা হলো, এর জন্য কি আগে কোনো নোটিশ দেওয়া হয়েছিল? একদমই দেখো, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রায় 2.5 থেকে 3 মাস ধরে এই ফি বৃদ্ধি নিয়ে গোলমাল চলছে। যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাসখানেক আগেই একটি নোটিশ দেয়, সেখানে ফি বৃদ্ধির কথা বলা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে যে গত কয়েক বছর ধরে ফি বৃদ্ধি হয়নি, সেক্ষেত্রে ফি বৃদ্ধি একান্ত প্রয়োজন, এই জন্যই ফি বৃদ্ধি করা হয়েছে। কিন্তু সেই সময় থেকেই ছাত্রছাত্রী ফি বৃদ্ধির যে একটা বর্ধিত হার, এই নিয়ে কিন্তু এর আগেও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলন হয়েছে। ছাত্রছাত্রীদের, কিন্তু এখনো পর্যন্ত সেই সময় আশ্বাস দেওয়া হয়েছিল বিষয়টি খতিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুখে বলছেন যে তারাও সহানুভূতিশীল, তারাও মনে করছেন সেটা কিছুটা অন্তত কমানো দরকার। কিন্তু এখন সমস্যা হচ্ছে ফি বৃদ্ধির এই নির্দেশিকা কার্যকর করবেন কে, তা নিয়ে। এই পরিস্থিতিতে গত 2.5 মাস ধরে ফি বৃদ্ধির যে সিদ্ধান্ত পরিবর্তন তা হয়নি। আর আজ থেকেই তোমার দ্বিতীয় সেমিস্টারের স্নাতকোত্তর স্তরে সেখানে কিন্তু ফর্ম পূরণ শুরু হয়ে গিয়েছে। আর এখানেই ছাত্রছাত্রীরা আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা বলেন যে তারা এই বর্ধিত ফিতে ফর্ম ফিল আপ করবেন না, বর্ধিত ফি দেবেন না, কারণ কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাস দিয়েছিল, তারপরেও মেটেনি। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে এখানে উপাচার্য নেই, কারণ রাজ্যপাল তাকে সরিয়ে দিয়েছেন, রেজিস্ট্রার বাইরে রয়েছেন। এই অবস্থায় ফি বৃদ্ধির যে বদল, সেটার নোটিফিকেশন করার ক্ষেত্রে কে সই করবেন, কে কার্যকর করবেন, রেজিস্ট্রার আমাদের একটা টাকা ধার্য করেছিল, আমরা সেই ফিসটা দিতে নারাজ, কারণ সেটা আমাদের থেকে 110 গুণ বৃদ্ধি করা হয়েছে ফিসটা। আন্দোলন করছিলাম, এই ধস্তাধস্তিটা আমাদেরকে এরকম বিধ্বস্ত করলো কে? কতজন আহত হয়ে ভেতরে পড়েছে, অবশ্যই ওনারা বহিরাগতরা। 40 জন 50 জন ছাত্রছাত্রী গেট আটকে শুধুমাত্র একটা আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয়ে কাউকে ঢুকতে দেবে না। ইউজির ছাত্রছাত্রীরা আসছে, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, তাদেরকে ঢুকতে দিবে না। তৃণমূল ছাত্র পরিষদ দায়িত্ব নিয়ে তাদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়ে কোনো রকম তাণ্ডব, কোনো রকম বিশৃঙ্খলা ঘটে। ভাইস চ্যান্সেলর স্যার জয়েন করলে বা রেজিস্ট্রার স্যার গেলে সবার প্রথম আমরাই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ফিস কমানোর দাবিতে আমরা আন্দোলনে নামবো, এবং সেটাতে আমরা যেভাবে হোক ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে আমরা সফলও হব, আমরা ফিস কমাবোই। ছাত্ররা যে আন্দোলন করছে, যে মুখ্য দাবি
শিক্ষক হিসাবে আমি অবশ্যই তাদের সঙ্গে আমি সহমত। ফি বৃদ্ধি বা ফি কমানো সবসময়টা সিস্টেমের মধ্যে দিয়েই আসতে হয় আর কি। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো কথা থেকে আসতে রাজি, তারা আমাদের সাথে কোনো আলোচনাতে আসতে রাজি। যখন ওরা আমাদেরকে বললো আপনারা চলে যান স্যার, আপনারা এখানে আপনারা থাকতে দেবেন না, তারপর আমরা চলে গেছিলাম। গেট খোলা দেখে আবার এসছে, এখানে কখন হামলে সেটা আমি এখন করতে চাই। থ্রেট কেউ দিয়েছে বলে আমি বিশ্বাস করি না, কারণ ছাত্রকে আমি শিক্ষক হিসাবে থ্রেট দিতে পারি সেটা হতে পারে না। আমি ছাত্রকে বুঝিয়েছি, এবার সেটা থ্রেট বলে ভাবে। হস্টেলে প্রচুর পড়ুয়ারা থাকেন, কিন্তু জলের অপর নাম জীবন, আর সেই জলই নেই। 4 দিন ধরে হস্টেলে জল নেই। দেখুন, যে ছবি দেখতে পাচ্ছেন হস্টেলের ছবি, বিশ্ববিদ্যালয়ের হস্টেল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, আর সেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সেই জলই নেই। কি অভিযোগ, কি বলছে সেখানে যারা থাকেন পড়ুয়ারা, শোনাবো বক্তব্য প্রথমে। আজকে 4র্থ দিন জল নেই, আর আমাদের ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এত নিচু পর্যায়ে পৌঁছে গেছে যে আজকে 4র্থ দিন সেই অবস্থায় এখনো অবধি জলের কি সমস্যা, সমাধান তো দূরের কথা, সমস্যা খুঁজে বের করতে পারেনি। ওর ঘাড়ে দায় চাপায়, ওর ঘাড়ে দায় চাপায়। রেজিস্ট্রার বলছে আমি এই ডিপার্টমেন্টের কেন করছে না, আমি বলতে পারছি। দায়িত্বটা কাদের কাছে? এত বড় একটা অটোনমাস বডি, তাদের এই দুর্দশা। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, 4 দিন, কয়েক ঘন্টার জন্য হয় কোনো সমস্যা হতে পারে, 4 দিন ধরে হস্টেলে জল নেই কেন? দেখো, প্রযুক্তিগত কিছু সমস্যার জোরে কিন্তু জল পাচ্ছিল না, এই শুধু ভিকে হোস্টেল বললে ভুল হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পূর্বাংশে যে সমস্ত এলাকাগুলো রয়েছে, যেখানে ভিকে হোস্টেল সহ মহিলাদের এক প্রকার হোস্টেল, বিভিন্ন অধ্যাপকদের কোয়ার্টার, সঙ্গে গেস্ট হাউস, তাদের জলের কানেকশন পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় 1 দিন 2 দিন নয়, 3 দিন ধরে কিন্তু ইঞ্জিনিয়ারিং সেকশন কাজ করেও যে সমস্যা তা খুঁজতে পারেনি। বাধ্য হয়ে কিন্তু এবার পথে নামলো পড়ুয়ারা, এবং এই পড়ুয়াদের পথে নামার জেরে একবারে কার্যত বাধ্য করলো তাদের জলের দাবি। কারণ জল ছাড়া কিন্তু হোস্টেলের কাজকর্ম চলা প্রায় অসম্পূর্ণ, আর যার জেরে একবারে চিফ ইঞ্জিনিয়ারকে কার্যত কাঠগড়ায় দাঁড়িয়ে তারা কিন্তু একবার চিফ ইঞ্জিনিয়ারের অফিস বন্ধ করে দেন সকালে, এবং দুপুর 12টা থেকে টানা 4 ঘন্টা কিন্তু প্রতিবাদ হয় একবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার 2 নম্বর গেটে। সেখানে একবারে গেট আটকে প্রতিবাদ করেন পড়ুয়ারা। পরবর্তীকালে কিন্তু একেবারে দেখা যায় যে যিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রয়েছেন তিনি ঘটনাস্থলে এসে তার আশ্বাসে প্রায় 4 ঘন্টা পর এই যে অবস্থান বিক্ষোভ তা ওঠে। সাময়িকভাবে জলের ব্যবস্থা করা হয়েছে শিলিগুড়ি। অর্থাৎ সবশেষে খবর হলো, বিক্ষোভ হলো এবং জলের ব্যবস্থা একটা করা হয়েছে। বেশ, বিশ্বজিৎ, দেখছি যে লাস্ট 3 দিন ধরে জলের সমস্যায় আমরা ভুগছি, এবং পুরো ইউনিভার্সিটি নয়, ইউনিভার্সিটির একটা সেক্টর, মানে ইস্টার্ন সেক্টরের একটা পার্ট, যেখানে আমাদের ভিকে হোস্টেল আছে, গেস্ট হাউস রয়েছে এবং কিছু রেসিডেন্সিয়াল কোয়ার্টার আছে। সেখানে ওয়াটার সাপ্লাইটা দেওয়া যাচ্ছে না। এবার দেওয়ার পেছনে আমি ইঞ্জিনিয়ারকে বলেছিলাম যে কি সমস্যা হচ্ছে। প্রথম দিন ওনারা বললেন সারাদিন কাজ করেছেন, ওনারা দেখছেন, দেখে কোনো রকম কোনো প্রবলেম ডিটেক্ট করতে পারেননি। মেয়রের সাথে কথা বলেছিলাম, মেয়র উনি আমাদেরকে বললেন যে ঠিক আছে, সাময়িকভাবে আমরা 2টো জলের ট্যাঙ্ক 5000 লিটারের সেটা আমরা দিচ্ছি। উনি আমাদের পিএসসির ইঞ্জিনিয়ারের সাথে উনি কথা বলিয়েছেন। আমি আশাবাদী যে এটা খুবই যতটা শীঘ্রই করা সম্ভব আমি চেষ্টা করছি। দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, হাসপাতালে দেহ আটকে রাখায় করা রাজ্য। দেহ আটকে রাখা নিয়ে নজিরবিহীন নির্দেশ দেওয়া হয়েছে। নজিরবিহীন নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য কমিশনে। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, রাজ্য স্বাস্থ্য কমিশনের যে নির্দেশিকা, নজিরবিহীন নির্দেশিকা কেন বলা হচ্ছে? যেটা দেখা যায় যে বিভিন্ন সময় যেটা অভিযোগ ওঠে, বিভিন্ন বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলোতে রোগীর পরিবার যেটা অভিযোগ করে যে দীর্ঘক্ষণ রোগীর মৃত্যুর পর দেহ আটকে রাখা হয়। বহু ক্ষেত্রে দেখা যায় রোগীর পরিবারের সঙ্গে যে বিল নিয়ে একটা সমস্যা হয়। অনেক ক্ষেত্রে মেডিক্লেমের থেকে সঠিকভাবে সম্মতি পাওয়া যায় না, ইন্স্যুরেন্স নিয়ে একটা সমস্যা হয়, এবং সেই কারণে দেহ ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। এবং বহু ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে দেহ আটকে রেখে টাকা বাড়ানো, বিল বাড়ানো। এবার থেকে কোনোভাবেই 5 ঘন্টার বেশি, মৃত্যুর পর 5 ঘন্টার মধ্যে দেহ ছাড়তে হবে। সেই ইন্স্যুরেন্সের সমস্যা হোক, মেডিক্লেমের সমস্যা হোক, রোগীর পরিবার তারা টাকা দিতে না পারুক, যে যাই হোক,
5 ঘন্টার বেশি মৃতদেহ আটকে রাখা যাবে না, এমনটাই রাজ্য স্বাস্থ্য কমিশন তার নির্দেশিকায় জানিয়েছে। সম্প্রতি ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে 15 ঘন্টা ধরে রোগীর মৃতদেহ আটকে রাখা হয়েছিল এবং সেক্ষেত্রে ধর্মীয় উপাচার করতে পারেনি রোগীর পরিবার। সেই অভিযোগকে কেন্দ্র করেই রাজ্য স্বাস্থ্য কমিশন এই নজিরবিহীন নির্দেশিকা দিয়েছে। তমশ্রী। বেশ, বিটি রোডে গুলি 3 বাইকারের। লাটবাগান মাঠের কাছে 0-3 রাউন্ড গুলি, 0-3 রাউন্ড গুলি ছড়ে 3 যুবক। সরাসরি চলে যাব, অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে। অরুণ, এই 3 যুবকের সম্পর্কে কি জানা যাচ্ছে? কি কারণে হঠাৎ করে এই লাটবাগান মাঠের কাছে 0 গুলি ছুড়ল তারা? দেখো, মধ্যরাতে গতকাল মধ্যরাতে মদ্যপ অবস্থায় 3 যুবক একটি 4 চাকার গাড়ি নিয়ে হঠাৎ রাস্তায় বেরিয়ে পড়ে এবং যা বিটি রোড ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে এসে মাঝরাতে কিন্তু যে লাটবাগান পুলিশ ব্যারাক রয়েছে সেদিকে লক্ষ্য করে পরপর 3 রাউন্ড গুলি চালায় এবং গুলি চালাবার পর তারা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওদের দুর্ভাগ্য, পুলিশ পেছনে পুলিশ ভ্যান ছিল, সেই পুলিশ ভ্যান তাদেরকে তাড়া করে টাটা গেটের সামনে থেকে তাদের ধরে ফেলে এবং ধরে ফেলার পর তাদের টিটাগড় থানায় নিয়ে আসা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে তারা বলে তারা একটা নতুন পিস্তল কিনেছে এবং ব্ল্যাঙ্ক ফায়ার করে, তারা কাউকে মারার উদ্দেশ্য তাদের ছিল না, কিন্তু পিস্তলটা টেস্ট করার জন্য তারা করছিল। এই কথা শুনতে নারাজ পুলিশ, তাদের কিন্তু ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে এবং ব্যারাকপুর আদালত কিন্তু তাদের 8 দিনের পুলিশ হেফাজত দিয়েছে। কী কারণে তারা এই পিস্তল কিনলো, কোথা থেকে গেলো, কী উদ্দেশ্য তাদের ছিল, তার মধ্যে কিন্তু যে আনসারি বলে একজন আছে, অরমান আনসারি, সে কিন্তু পেশায় আইনজীবী। হ্যাঁ, তার কাছ থেকেই কিন্তু সে প্রথম গুলিটা চালায় এবং তাকে ধরা হয়। এই নিয়ে কিন্তু 3 জনকে পরপর ধরা হয়েছে এবং তাদের কিন্তু বিচার ব্যবস্থা চলছে। 8 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে। বেশ। আরবাজ আর বিশ্বজিৎ 3 জন, ওরা তো ওয়ান্টেড ছেলেই এবং জেলে ছিল, জেল থেকে বেরিয়েছে, বোধহয় কোথার থেকে মেশিন টেশিন কিনেছে, লাটবাগানের দিকে তাক করে বোধহয় টেস্টিং ফেস্টিং করেছে এবং সাথে সাথে তার ব্যবস্থাপনায় 3 জনকেই ধরে নিয়েছে। এই ধরনের যারা ওয়ান্টেড আছে জেল থাকুক আর জেল থেকে বেরোনোর পরে তাদের রীতিমতন ওয়াচে রাখে, কারণ তারা জেল থেকে বেরোনোর পরে একদম ফ্রিডম পেয়ে যায়। এখানে যত ক্রিমিনাল ছিল তারা সব পুলিশ সিকিউরিটি পাচ্ছে, যত ক্রিমিনাল ছিল তারা কেউ কাউন্সিলর হয়ে গেছে, কেউ পঞ্চায়েত মেম্বার হয়ে গেছে, কেউ এমএলএ হয়ে গেছে। এইটাই তো অ্যারেস্ট হবে আপনি জানলেন, ছাড়া পাবে তা আপনি জানবেন, 2-10 দিন 15 দিনের মধ্যে আবার ছাড়া পেয়ে যাবে। প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে এবং সঙ্গে সঙ্গে তাদের অ্যারেস্ট করা হয়েছে। লাস্ট 6 মাসে কোনো ঘটনা ঘটেনি বেড়ায়। আর এদের আমি যতদূর অবধি জানি এদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, পুলিশ ইনভেস্টিগেট করে বার করবে যে কার থেকেও বন্দুকটা পেয়েছে। অর্জুন সিংয়ের সময়ে ক্রিমিনালরা গুলি চালাতো, অ্যারেস্ট হতো না। যে কেউ যদি অন্যায় করে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। এটা হচ্ছে অর্জুন সিংয়ের ব্যারাকপুরের সাথে আজকের ব্যারাকপুরের পার্থক্য। দুয়ারে রিপোর্টার এবার যে খবরের দিকে নজর রাখবো, পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা পঞ্চায়েত সদস্যের। উত্তর 24 পরগনার ঘোলার ঘটনা। গতকাল রাতে এলাকার মন্দিরে চুরি, দুষ্কৃতীকে ধরে ফেলেন পঞ্চায়েত সদস্য। ধরা পড়ার পরই সঙ্গীদের ফোন দুষ্কৃতের, ফোন পেয়ে 2টি বাইকে চড়াও 5 দুষ্কৃতী, আর তখনই পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে। সুবীর, শুধুমাত্র মন্দিরে চুরি, তাদের ধরে ফেলা, এই কারণেই এই গুলি পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? এখনো পর্যন্ত তদন্তে কি অগ্রগতি? দেখো, দক্ষিণ তালবান্দা এলাকাতে এভাবেই মন্দিরের চুরির ঘটনা এবং সেই চুরি দেখে ফেলাতে কিন্তু যখন প্রতিবাদ করে পঞ্চায়েত সদস্য ঝর্ণা সরকার, তখনই এলাকার যুবক প্রণব বিশ্বাস তখন সেখান থেকে ফোন করে তার বহিরাগত 5 জন যুবককে। তখন তারা বাইকে করে আসে এবং এসে কিন্তু পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে, তার পা লক্ষ্য করে 2 রাউন্ড গুলি তারা করে। এলাকার মানুষজন ছুটে আসে, তারা কিন্তু বাইক নিয়ে পালানোর সময় 1টি রাউন্ড শূন্য গুলি করে পালিয়ে যায়। পঞ্চায়েত সদস্য এ নিয়ে আতঙ্কিত রয়েছেন এবং ঘটনায় প্রণব বিশ্বাসকে নিউ ব্যারাকপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং মূলত এই ঘটনা অর্থাৎ চুরি দেখে নামাতেই তাকে ভয় দেখানোর জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে নিউ ব্যারাকপুর থানার পুলিশের সূত্র মারফত। বেশ। দুয়ারে রিপোর্টারে চলে যাব দুর্গাপুরে। নিখোঁজ যুবকের দেহ উদ্ধারে উত্তেজনা দুর্গাপুরে। নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ, থানা লক্ষ্য করে এলো পাথারে ইট বিক্ষোভকারীদের। সিটি সেন্টার ফাঁড়ির আইসির মাথায় ইটের আঘাত।
সরাসরি চলে যাব, অর্পণ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কেন পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ হয়ে উঠলো, তারপর কি হলো? দেখো, 3 দিন ধরে নিখোঁজ ছিল ভৈরব ক্ষেত্রপাল, তারপরেই তার মৃতদেহ উদ্ধার হয় রবিবার। এরপরেই কিন্তু তার পরিবার পরিজন এবং প্রতিবেশীরা তারা খুনের যেটা অভিযোগ করছেন যে তাকে খুন করা হয়েছিল, এমনই অভিযোগ তারা করছিলেন বারবার। এরপরেই কিন্তু দেহ ময়নাতদন্তের পর আজকে নিউ টাউনশিপ থানায় তারা মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকে। কারণ পরিবার এবং তাদের দাবি যে যারা দোষী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই দাবিকে সামনে রেখে যখন বিক্ষোভ দেখাতে থাকে, বিক্ষোভকারীদের মধ্যে থেকে ইট বৃষ্টি শুরু হয় থানার মধ্যে, এবং সেই ইটের আঘাতে একজন পুলিশ আধিকারিক তার মাথায় চোট লাগে। সিটি সেন্টার ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত বিশ্বাস তার মাথায় চোট লাগে, ইটের আঘাত লাগে। এরপরেই কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু অগ্নিগর্ভ হতে থাকে। এরপর যে সমস্ত বিক্ষোভকারীরা রয়েছেন তারা রীতিমতো কিন্তু থানার সামনে ইট বৃষ্টি এবং বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি যে যারা খুনের ঘটনায় যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার। এই দাবিকে সামনে রেখে তারা লিখিত অভিযোগ তারা দায়ের করে এবং পুলিশের আশ্বাসনের পরে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। বেশ, কৃষ্ণনগরে কলেজ ছাত্রীকে খুনে তদন্ত, অভিযুক্ত দেশরাজ সিংকে নিয়ে পুনর্নির্মাণ। দেশরাজের কাঁচরাপাড়ার ভাড়া বাড়িতে পুনর্নির্মাণ। 25শে অগস্ট বাড়িতে ঢুকে গুলি করে খুন করে এই দেশরাজ সিং। প্রথমে তার মামাকে গ্রেফতার করা হয়েছিল, মামাকে টোপ, এবং তারপরেই দেশরাজ সিংকে গ্রেফতার করা হয়। এবং গতকালও আপনাদের আপডেট দেখেছিলাম তার বাবাকেও গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সমীর রুদ্র রয়েছে। সমীর, কি আপডেট? কারণ পুনর্নির্মাণ হলো, তারপর দেখো, আজকে দেশরাজ সিংকে নিয়ে তদন্তকারী অফিসার কাঁচরাপাড়ায় তার ভাড়া বাড়িতে যায় এবং সেই বাড়িতে দেশরাজ সিংকে নিয়ে তল্লাশি চালিয়ে ল্যাপটপ এবং বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। এবং এর পাশাপাশি গত শনিবার এই দেশরাজ সিংয়ের বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংকে কিন্তু জয়সলমীর থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে। গতকাল তাকে ট্রানজিট রিমান্ডে নেওয়া হয় এবং আজকে বিকাল 4টে নাগাদ তাকে নিয়ে কৃষ্ণনগরে আসা হয়েছে এবং আগামীকাল তাকে কৃষ্ণনগর জেলা দ্বারা তোলা হবে। এর পাশাপাশি এই অভিযুক্ত দেশরাজ সিংকে নিয়ে আগামীকাল এই যে ঈশিতা ছাত্রী খুন হয়েছিল, ঈশিতা মল্লিক, তার বাড়িতেও কিন্তু এই ঘটনা পুনর্নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। সমস্ত বেশ, মেন নম্বর কম তাই নেতা বাবার হুমকি। পরিবেশ বিজ্ঞানে 3 নম্বর কম দেওয়ার অভিযোগ, ছাত্রীকে কম নম্বর দেওয়ায় ক্ষুব্ধ বাবা। শিক্ষিকাকে হুমকি ক্লাস 6-এর ছাত্রীর বাবার। এবং তৃণমূলের অঞ্চল সভাপতি, ছাত্রীর বাবা, স্কুলের পরিচালন সমিতির সভাপতিও। নদিয়ার গাংনাপুর গার্লস স্কুলের ঘটনা। প্রথমে শিক্ষিকার কি বক্তব্য, কি অভিযোগ শুনবো। গার্জেন যিনি আমাকে ফোন করেন, তিনি মানে ফোন করে আমাকে বলেন যে কেন দিলেন না, আমার মেয়ে সমস্ত কিছু পারে, সব কিছু জানে, আপনি নাম্বার এখানে দিতে হবে। আমি ওনাকে একবার বলি যে আপনার কথাটা, আমার কথাটা একটু শুনুন আপনি। সেটা উনি শোনে না, উনি ওনার মতো করে বলে যথেষ্ট চড়া গলায় রাগ দেখিয়ে কথাগুলো বলে ফোনটা কেটে রেখে দেয়। ভুল তারা করবে, তাদেরকে শোধরানোর জন্য আমরা আছি। তারপরেও ফোন করে যখন আমাকে বলা হচ্ছে টর্চারিং করা হলো, মেয়েকে স্কুলে রাখবো না, তখন আমি যথেষ্ট একটু ঘাবড়ে গেছিলাম এবং আমি তখন ম্যাডামকে এসে আমি বলে ফেলি যে ম্যাডাম আমি তো এরকম ধরনের কোনো ব্যবহারই করিনি যে কথাগুলো আমাকে বলা হচ্ছে। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, একজন শিক্ষক স্টুডেন্টকে কি নাম্বার দেবে সেটা সম্পূর্ণ স্কুলের ব্যাপার, এবং ছাত্রী কি লিখেছে না জেনেই মাত্র 3 নম্বরের জন্য এই রকম হুমকির অভিযোগ রয়েছে। সেই ছাত্রী বা সেই পড়ুয়ার বাবার কি বক্তব্য, পুরো ঘটনাটা নিয়ে কি বলছেন তিনি? দেখো, যে ঘটনা ঘটেছে যেখানে শিক্ষিকা তার যে ছাত্রীর খাতা থাকার পর যে মূল্যায়ন সেটা তিনি তার মতো করে করেছেন, তার যে উত্তরপত্র রয়েছে সেখানে যে উত্তর লেখা ছিল তার ভিত্তিতে তিনি মার্কস দিয়েছেন। কিন্তু ছাত্রীর বাবা তৃণমূল কংগ্রেস নেতা তার সুবিধর তিনি মানতে নারাজ। তিনি সরাসরি ফোন করে বসছিলেন এই শিক্ষিকাকে এবং সেখানে হুমকির সুরে তার সাথে কথা বলা হয়, অপমানজনক কথাবার্তা বলা হয়, এমনটাই দাবি শিক্ষিকার। এবং যদিও তিনি অস্বীকার করছেন পুরো বিষয়টি, তার বক্তব্য এমন কোনো বিষয়ে কথাবার্তা
বলা হয়নি, যেটা তিনি অপমানজনক কথা বলে মনে দাবি করছেন শিক্ষিকা, সেটা কিছুই বলা হয়নি। পারলে তিনি ফোন রেকর্ড দেখাক, এমনটাই তার দাবি। তিনি জানতে চেয়েছিলেন কেন মার্কস কম দেওয়া হয়েছে, যে প্রশ্নের উত্তর লেখা হয়েছিল সেই উত্তর নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, সেটা নিয়ে কিন্তু কথা হয়। যদিও স্কুলের কর্তৃপক্ষ মানতে নারাজ। ইতিমধ্যেই বিষয়টি জেলা শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে, জেলা স্কুল পরিদর্শককে জানানো হয়েছে যে এই ধরনের বিষয়ে যে বারবার এই সুবীর ধর স্কুলের বিভিন্ন কাজে হস্তক্ষেপ করে, এমনকি তার মেয়ে যেখানে পড়াশোনা করে তার মার্কস সেটা নিয়েও তিনি হুমকির স্বরে কথাবার্তা বলেছেন, অপমানজনক কথাবার্তা বলেছেন। সব মিলিয়ে তার বিরুদ্ধে ওটা সমস্ত অস্বীকার করেছেন সুবীর ধর, তৃণমূল কংগ্রেস নেতা এবং ছাত্রীটির বাবা। এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই জেলা পরিদর্শকের কাছে, শিক্ষা পরিদর্শকের কাছে অভিযোগ করেছে স্কুলের পক্ষ থেকে। এবং শিক্ষিকাও কিন্তু একইভাবে বলছেন যে ঘটনা ঘটে যেভাবে কথাবার্তা বলেছেন সেটা কিন্তু একেবারে অপমানজনক এবং হুমকির স্বরে কথা বলেছেন, এবং সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন ছাত্রীটির বাবা, তৃণমূল কংগ্রেস নেতা রঞ্জিত। এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যা কথা। আজ থেকে 17 দিন আগে খাতা দিয়েছে। খাতা দেওয়ার পর আমার মেয়েকে বলেছিল ওই ম্যাডাম যে তোর মাকে বলবি দেখা করতে। আমার মেয়ে এসে মাকে বলাবো, মা বলছে আমি তো আর পড়াই না, তুমি পড়াও, তুমি তাহলে কথা বলো। তো আমি ওনাকে কোনো অপমানিত কথা বলিনি, হয়তো উনিও আমাকে জোরে জোরে বলেছে, আমিও যেভাবে বলেছি। পরে আমি আমার খুব ক্ষোভে দুঃখে আমি বলেছি যে মেয়েকে তাহলে এখানে রাখা যাবে না, অন্যত্র নিয়ে যেতে হবে। তাতে কিন্তু আমরা কোনো রকম অভিযোগ করিনি। এই অভিযোগ যা উঠছে সম্পূর্ণ সর্বৈব মিথ্যা কথা, এর মধ্যে 1% সত্যি নেই। তাহলে ওনার প্রুফ দেখা, আমি মাথা ব্যথা নেই। তোলাচে হুমকি চিঠির সঙ্গেই সাদা বাক্স, গাইঘাটার ব্যবসায়ীর বাড়িতে চিঠি বাক্সের রহস্য। চাল ব্যবসায়ী 3.5 লক্ষ টাকা চেয়ে চিঠি, পুলিশকে জানালে খুনের হুমকি চিঠিতে। সরাসরি চলে যাব, অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, সেই চাল ব্যবসায়ীর কি বক্তব্য? কারণ এই চিঠি কে পাঠালো এখনো পর্যন্ত কি তদন্তে সেটা স্পষ্ট হলো, বা এমন কি কোনো ঘটনা পূর্বে ঘটেছে যেটা নিয়ে তিনি সন্দেহ করতে পারেন যে কে এই চিঠি পাঠাতে পারে? দেখো তমশ্রী, উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর চিকনপাড়া সবেদাতলা এলাকার বাসিন্দা রামবাবু, অর্থাৎ এই চাল ব্যবসায়ীর বাড়িতে আজ সকালবেলায় তারা দেখতে পান যে একটি হুমকি চিঠি এবং সঙ্গে একটি বাক্স, যে বাক্স ঘিরে বোমাতঙ্ক সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি গাইঘাটা থানায় খবর দেন। গাইঘাটা থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে সেই বাক্সটিকে উদ্ধার করেছে এবং পুলিশ তদন্ত করে দেখছে কেন এই পরিবারের কাছে বা এই চাল ব্যবসায়ীর কাছে 3.5 লক্ষ টাকা চেয়ে এরকম হুমকি চিঠি এলো। এবং সেখানে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে যদি পুলিশকে জানানো হয় তাহলে তাকে তার পরিবার পুরো শেষ করে দেওয়া হবে, তেমনই হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ওই বাক্সটিকে উদ্ধার করেছে পুলিশ, এবং পুলিশ জানবার চেষ্টা করছে যে কারা এরকম ধরনের হুমকি চিঠি পাঠিয়েছিল। এরকম 3.5 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছে, সেখানে দিন নির্ধারণ করা হয়েছে 12 তারিখে তার পরিবারের কোথায় সেখানে টাকা রাখতে হবে, অর্থাৎ রান্নাঘরের পাশে, স্টোর রুমের পাশে ব্যাগে করে টাকা ঝুলিয়ে রাখতে হবে, এবং পরিবারের কেউ সেদিনই বাড়ি থাকবে না, তেমনই হুমকি দেওয়া হয়েছে। যদিও এই চাল ব্যবসায়ী জানিয়েছেন যে তার কোনো শত্রুতা নেই এবং তিনি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, কিন্তু কোনো রাজনৈতিকভাবে এরকম হুমকি আসতে পারে না, সেই বিষয়েও কিন্তু তিনি স্পষ্ট করেছেন। এবং অন্যদিকে তিনি চাইছেন যে এই ঘটনার সঠিক তদন্ত হোক, এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, গাইঘাটা থানার পুলিশ। এবং এই বোম, অর্থাৎ যে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছিল সেই বাক্সে আদতেই বোমার কোনো ইনস্ট্রুমেন্ট ছিল কিনা বা বোমা সরঞ্জাম ছিল কিনা সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিশ। তমশ্রী, বেশ। দোকানের আড়ালে মদ মাদকের দেদার কারবার, বাদুড়িয়ায় অভিযুক্তের দোকানে তাই ভাঙচুর, অভিযুক্ত দোকানদারের সঙ্গে তর্কাতর্কি, বচসার সময় অভিযুক্তের মার ধাক্কাধাক্কি। সরাসরি চলে যাব, অনুপম রয়েছে আমার সঙ্গে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, প্রথমেই জানতে চাইবো যে এই যে এলাকার মধ্যে দোকান, কিসের দোকান ছিল, কতদিন ধরে এই দোকানের আড়ালে মদ মাদকের দেদার কারবার চলছিল, এরপর যে এই যে ভাঙচুর করা হলো তারপর প্রশাসন কি ব্যবস্থা নিল?
দেখো তমশ্রী, প্রথমে বলে রাখি বাদুড়িয়ার এই যে লবঙ্গ দাসপাড়া এলাকায় এখানে এই যে তারক দাস বলে তিনি একটা ছোট্ট একটা বিস্কুট লজেন্স বিস্কুটের দোকান, যেখানে বিড়ি সিগারেটের সামনে বিক্রি হতো, কিন্তু তার আড়ালে সে মদ, হিরোইন, গাঁজা সব রকম নেশা দ্রব্য সেখানে বিক্রি করতো। এলাকার মানুষ বহুবার তাকে বারণ করেছে, কিন্তু তাকে বারণ করলে সে স্থানীয় যেসব দুষ্কৃতী আছে তাদেরকে দিয়ে হুমকি দিত, তাদের স্বামীদেরকে হুমকি দিত। এবং এলাকার মানুষের যেটা দাবি, মহিলাদের যেটা দাবি, যে তারা বাদুড়িয়া থানায় বহুবার জানিয়েছে, কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা করেনি। অবশেষে আজকে সেই গ্রামবাসী মহিলারা একত্রিত হয়ে সেই দোকানটা ভাঙচুর করে এবং সেই যে তারক দাস তার সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। এবং সেই দোকানের থেকে কিন্তু নেশার যে গাঁজা, হিরোইন সহ মদ প্রচুর পরিমাণে কিন্তু এলাকার মানুষ টেনে টেনে বের করেছে। এবং এরপরে কিন্তু এলাকার মানুষ যে এত ক্ষুব্ধ হয়ে যায় যে সেই দোকান ভেঙে ভাঙচুর করে, এলাকায় উত্তেজনা তৈরি হয়। এরপর বাদুড়িয়া থানার পুলিশের ঘটনা সামাল দেয় এবং সেই তারক দাস কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থল থেকে কিন্তু সে পালিয়ে গেছে। এলাকার মানুষের দাবি যে অবিলম্বে এই তারক দাসকে গ্রেফতার করতে হবে, নাহলে তারা ব্যবস্থা নিতে হবে। বেশ, সন্দেশখালীর ছবিটা দেখাবো আপনাদের। দেখুন, সন্দেশখালীতে ফের ভাঙন ভয়। সন্দেশখালীর নিত্যবাড়িয়ায় বাঁধ ভেঙে বিপত্তি। স্লুইস গেটের কাছে ধসেছে নদী বাঁধের একাংশ। নদী বাঁধ ভাঙায় হু করে জল ঢুকছে গ্রামে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনুপম রয়েছে। অনুপম, এ তো ভয়াবহ পরিস্থিতি। তার মানে এই জল যদি ঢুকতে থাকে গ্রামের পরিস্থিতি তো আরো খারাপ হবে। হ্যাঁ দেখো তমশ্রী, এই যে সন্দেশখালীর 1 নম্বর ব্লকের নিত্যবেড়িয়া এলাকায়, সেখানে নদীর বাঁধে অবস্থা কিন্তু বহুদিন ধরেই খারাপ ছিল। এলাকার মানুষ যে স্থানীয় পঞ্চায়েত মেম্বারকে কিন্তু বহুবার জানিয়েছে, ব্লক অফিসে জানিয়েছে, কিন্তু কোনো রকম কাজ হয়নি। অবশেষে গ্রামের মানুষ যে আশঙ্কা করছিল সেটাই ঘটলো। আজকে সকালে কিন্তু সেখানে নদীর বাঁধ ভেঙে হু করে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। চাষের জমি থেকে শুরু করে মাছের ভেড়ি, একাধিক ভেড়ি নোনা জল ঢুকে মাছের ভেড়ির ক্ষতি হয়েছে, চাষের ফসলের ক্ষতি হয়েছে এবং গ্রামে জল ঢুকে গেছে। যদিও ইরিগেশন দপ্তরের থেকে সেখানে খুব তড়িঘড়ি সেই বাঁধ কিন্তু মেরামত করেছে। সন্ধ্যের দিকে কিন্তু মেরামতের কাজ শেষ হয়েছে এবং জল ঢোকা কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়েছে। এবং এলাকায় কিন্তু যদিও বাঁধ মেরামতের কারণে কিন্তু এলাকায় কিছুটা স্বস্তি এসেছে, কিন্তু তবুও এলাকার মানুষের যেটা দাবি যে এখানকার বাঁধ কিন্তু কংক্রিটের বাঁধ করতে হবে, নাহলে প্রতি বছরই যখন এইরকম বড় বন্যা আসবে তখন কিন্তু আবার নদীর বাঁধ ভাঙবে। সেই জন্য কংক্রিটের বাঁধের দাবি করছে, কংক্রিটের বাঁধের দাবি করছে এলাকার মানুষ। বেশ, জলপাইগুড়িতে চলে যাব দুয়ারে রিপোর্টারে, কারণ জলপাইগুড়িতে ব্যাংক বন্ধে গ্রাহক ভোগান্তি। শালবাড়ির পূর্ব দুরামারিতে দীর্ঘদিন বন্ধ সমবায় ব্যাংক। পুজোর ব্যাংকে আটকে গ্রাহকদের টাকা। আমার প্রতিনিধি রকি চৌধুরী রয়েছে। রকি, প্রথমেই জানতে চাইবো যে কেন এই ব্যাংক বন্ধ? দেখো, এখন পর্যন্ত কিন্তু গ্রাহকরাও জানেন না কি কারণে ব্যাংক বন্ধ রয়েছে। বানাহার ব্লকের অন্তর্গত শালবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব দুরামারি যে সমবায় সমিতি রয়েছে, সেই সমবায় সমিতিতে রীতিমতো সরকারি প্রকল্পের বিভিন্ন প্রকল্পে যেমন টাকা ঢুকছেন, লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, এমনকি গ্রাহকদের যে ম্যাচুরিটি টাকা অ্যাকাউন্টে রয়েছে তা তুলতে পারছে না। কারণ তাদের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে সেই সমবায় যে ব্যাংক রয়েছে তা বন্ধ রয়েছে এবং তারা বারবার দরবার করেও কিন্তু সুরাহা পায়নি। তাই বাধ্য হয়ে গয়ারকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়ক আজ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘক্ষণ কিন্তু তারা অবরোধ চালান। প্রশাসনের আধিকারিকরা সেখানে পৌঁছে তাদেরকে আশ্বাস দেন যে অতি অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গ্রাহকদের এই সমস্যার সমাধান করবে। কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার এবং বৃদ্ধ ভাতা তারা পাইছেন, তাদের সংসার চলে, তা যদি তুলতে না পারে সমস্যা পড়বেন তারা, নাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে দাবি করেছেন তারা। বেশ, তমশ্রী, প্রায় 6-7 মাস থেকে টোটাল বন্ধ। আবার বলতে গেলে অমুক দিন সমুক দিন সেদিন দেখবেন আর ঠিক হচ্ছে। সমবায় ব্যাংক? হ্যাঁ, সমবায় ব্যাংক, পল্লী মঙ্গল। অনেকটা খাপলা হয়ে গেছে, তাই ওরা বুঝতেছে না।
মালদায় সক্রিয় জাল নোট কারবারিরা, ফের মালদায় উদ্ধার জাল নোট। কালিয়াচকে শাহবাজপুরে 5 লক্ষ টাকা জাল নোট উদ্ধার হওয়া টাকার সবই 500 নোট। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সেবক রয়েছে। সেবক, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এর আগেও আমরা একাধিক ঘটনা দেখেছি, আবারও 5 লক্ষ টাকা জাল নোট। এই জাল নোট কোথায় তৈরি হচ্ছে, কোথায় পাচার হচ্ছে? দুজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত তাদের জেরা করে কি কি তথ্য পুলিশের কাছে? দেখো, তুমি যেমনটা বলছিলে যে মালদায় গত এক সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার জাল নোট উদ্ধারের ঘটনা ঘটলো। কখনো 21-22 লাখ, কখনো 3 লাখ, আবার নতুন করে 5 লাখ টাকা জাল নোট পাওয়া গেল। এবং এই ঘটনায় কালকে মালদার গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ তারা অভিযান চালায় শাহবাজপুর এলাকায় এবং দুজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন 59 বছরের লোক যেমন রয়েছে, 78 বছরের সুকমান শেখ নামে আরো একজন আছে। ফলে এত বয়স্ক মানুষ, তিনিও জাল নোটের চক্রের সঙ্গে যুক্ত, বিষয়টা পুলিশকে ভাবাচ্ছে। আজকে দুজনকেই মালদা জেলা আদালতে তোলা হয়, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ অনুমান সীমান্তের ওপার থেকে জাল নোট আসছে, কারণ এর আগেও যারা ধরা পড়েছিল গত 2টি কেসে, তারাও কিন্তু সীমান্তের ওপার থেকে জাল নোটের আসার কথা বলেছিল। আর এখন এবারও যে জাল নোট পাওয়া গেছে তার গুণমান যথেষ্ট ভালো। ফলে বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের, এবং এরা প্রাথমিকভাবে বলেছে তারা অন্য ক্যারিয়ারের কাছে পেয়েছিল, কিন্তু সেই ক্যারিয়ারের খোঁজ পাওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ। বেশ, ফের ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশেতে। শীতলকুচির মীরাপাড়া সীমান্তে অপহরণের অভিযোগ। ধান জমিতে কাজের সময় কৃষ্ণকান্ত বর্মনকে অপহরণ। রাজেশ রয়েছে সরাসরি। রাজেশ, সেই কৃষককে কি ছাড়া হলো? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কৃষকের পরিবার কি জানাচ্ছে? দেখো, তোমার শীতলকুচির মীরাপাড়া এলাকায় কাটাতারি সীমান্তের ওপারে নিজের জমিতে কাজ করতে গিয়েছিলেন কৃষ্ণকান্ত বর্মন, এবং তখন বাংলাদেশি দুষ্কৃতীরা তাকে তুলে নিয়ে যায়। যেটা পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কৃষ্ণকান্ত বর্মনের জমির ফসল নষ্ট করছিল বাংলাদেশি দুষ্কৃতীদের গবাদি পশু, এবং এটা নিয়ে কথা কাটাকাটি হওয়ার পরেই কিন্তু বাংলাদেশি দুষ্কৃতীরা কৃষ্ণকান্ত বর্মনকে তুলে নিয়ে যায়। এরপর বিএসএফ আধিকারিক এবং মাথাভাঙা পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে যায়। পুলিশ সূত্রে যেটা জানা গেছে, সন্ধ্যা নাগাদ বিজেপি এবং বিএসএফ বৈঠক হয়, এবং বৈঠকের পর বিজেপি বিএসএফের হাতে কৃষ্ণকান্ত বর্মনকে তুলে দিয়েছে, এবং কৃষ্ণকান্ত বর্মনকে বিএসএফরা পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে। তবে কখন বাড়ি ফিরবে সেই বিষয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো কোনো কিছু জানা যায়নি। কৃষ্ণকান্ত বর্মন ভিন রাজ্যে ফের বাংলার পরিচয়দের হেনস্থা। এবার যোগী রাজ্যে বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে আটকে রাখার অভিযোগ। উত্তরপ্রদেশে আটকে রাখা হয় মুর্শিদাবাদের 18 জনকে। শেষমেশ মুক্তি 18 জন শ্রমিকের, যে ছবি আপনারা দেখেছেন। ঘরে ফিরেও আতঙ্কে রয়েছেন এই 18 জন শ্রমিক। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, যে 18 জন, তাদের চোখে মুখে এখনো সেই আতঙ্কটা রয়েছে, কি জানাচ্ছেন? এরপরেও কি ভিন রাজ্যে কাজে যাবেন? দেখো, ভিন রাজ্যে কাজে যাওয়া ছাড়া উপায় নেই, কারণ এরা দীর্ঘদিন ধরেই কিন্তু ভিন রাজ্যেই তোমার কাজ করে থাকে। এবং এই বহরমপুরের 15 জন এবং সালারের 1 জন এবং শক্তিপুর থানা এলাকার মোট 18 জন শ্রমিক উত্তরপ্রদেশের দীর্ঘদিন ধরে ফেরির কাজ করে, এবং তারপরে কিন্তু তাদেরকে বাংলাদেশি হিসাবে তাদেরকে ধরে নিয়ে যায় উত্তরপ্রদেশের থানার পুলিশ। তারপর তাদেরকে বলা হয় বাংলাদেশি, এবং তাদের কাছে আধার কার্ড থেকে আরম্ভ করে ভোটার কার্ড সমস্ত কিছু বৈধ কাগজপত্র ছিল। তারপরেও কিন্তু 3 দিনে আটক করায়। তারপরে পরিবারের লোকরা জানতে পাওয়ার পর স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন হুমায়ুন কবির, তার সঙ্গে যোগাযোগ করেন, এবং স্থানীয় থানা পুলিশ প্রশাসন তারা কিন্তু তোমার উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং আবার কাগজপত্র পাঠায়। তারপরে কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, এবং পরিবারের লোকরাও কিছুটা হলেও তাদের দাবি যে যেহেতু বাইরেই কাজ করতে যাওয়া হোক, এই রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু একটা ব্যবস্থা করা হোক, না হলে এইভাবে বারে বারে বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিকদেরকে কিন্তু হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং তাদেরকে আটকে রাখা হচ্ছে। কারণ এই যেহেতু রাজ্যে সেইভাবে কাজ নেই, সেই কারণে কিন্তু তারা যেতে বাধ্য হচ্ছে। সেই কারণে কিন্তু তাদের দাবি যে যেমন করে হোক রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু একটা ব্যবস্থা করা হোক, যাতে এইভাবে তাদেরকে না বাইরে গিয়ে তোমার পুলিশের কবলের মধ্যে পড়তে হচ্ছে এবং কাজ করতে পারছে না, থানাতে ধরে রাখা হচ্ছে। সেই কারণে কিন্তু তারা দাবি জানিয়েছে যে সরকার কিছু একটা ব্যবস্থা করুক। বেশ, যতক্ষণ 2026-এর
নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলার যে পরিযায়ী শ্রমিক তাদের ভাগ্যে এই অনৈতিক বা অমানবিক নির্যাতন চলতে থাকবে। যখন ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং বিজেপি আবার একটা পরাজয়ের মুখ দেখবে 2026-এ, তখন দেখবেন এসবগুলো বন্ধ হয়ে যাবে। মগরাহাটে খোকা ইলিশের গাড়ি আটক, উত্তেজনা। বিষ্ণুপুরের নেপালগঞ্জের ব্যবসায়ী শঙ্খদীপ চক্রবর্তী নগেন্দ্র বাজার থেকে কয়েক কেজি ইলিশ কিনে ফিরছিলেন, আর ঠিক সেই সময় মগরাহাট থানার নাকা চেকিংয়ে ধরা পড়ে এই 240 কেজি খোকা ইলিশ। আর তারপরেই বিক্ষোভ, আটক, উত্তেজনা। সরাসরি চলে যাব, আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসুদ্দিন, ঠিক কি হয়েছিল? একেবারে দেখো, মগরাহাট থানার পুলিশ যখন নাকা চেকিং করছিল সেই সময় একটি মাছ বোঝাই গাড়ি যাচ্ছিল এবং সেই গাড়ি থেকে আটক করে দেখা যায় যে তার মধ্যে খোকা ইলিশ রয়েছে। এরপরে মৎস্য দপ্তরের আধিকারিকরা এবং মগরাহাট থানার পুলিশ ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং সরকারি নিয়ম অনুযায়ী ছোট ইলিশের গাড়ি বাজেয়াপ্ত করার পর সেই ইলিশের কিন্তু নিলাম করা হয় এবং তার অর্থ সরকারি তহবিলে যায়। সেই মতোই নগেন্দ্রবাজার আড়তে গাড়িটিকে নিলামের জন্য আনা হয়। তখনই ওই ব্যবসায়ী অর্থাৎ নেপালগঞ্জের যিনি ব্যবসায়ী ছিলেন এবং তার সঙ্গী সাথীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তী সময় ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য কিন্তু ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বেশ, নাকা থেকে আমরা একটা গাড়ি সিজ করি, সেখানে খোকা ইলিশ আমরা সেটা ছিল ফিশারিজ ডিপার্টমেন্টকে ইন্টিমেট করা হয় এবং তারপর ফিশারিজ ডিপার্টমেন্টের উপস্থিতিতে এই খোকা ইলিশটা ডায়মন্ড হারবার যে মাছের আড়ত আছে সেখানে গিয়ে অপশনিং করা। এই অপশনিং চলাকালীনই যে আড়তদার যিনি এটা রেসপন্সিবল আছেন তিনি এবং তার কিছু লেবার এসে এই অপশনিং প্রসেসটাকে ডিস্টার্ব করার চেষ্টা করেন। আমরা দুটো ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আমরা মগরাহাট থানাতেও কেস করেছি এই খোকা ইলিশ ধরার জন্য এবং এই যে অপশনিং প্রসেসটা ডিস্টার্ব করা হয়েছে তার জন্য আমরা এফআইআর লঞ্চ করেছি অলরেডি ডায়মন্ড হারবার থানা। এপারের পুজোয় ওপারের উপহার। পুজোর আগেই রাজ্যে বাংলাদেশের ইলিশ 1200 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি। রফতানিতে অনুমতি ইউনূস সরকারের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে দেবাশিস রয়েছে, দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, দাম নিয়ে একটা চিন্তা রয়েছে, কেন? দেখো, দাম নিয়ে চিন্তা থাকতেই হবে, তার কারণ বাঙালি খোকা ইলিশকে অতীত করে এখন সামনের দিকে কিন্তু বাংলাদেশের ইলিশকে নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। সেই বার্তা ইতিমধ্যেই বাংলাদেশ সরকার দিয়ে দিয়েছে। 11ই সেপ্টেম্বরের মধ্যে ভারতীয় যারা ব্যবসায়ী রয়েছেন, মৎস্যজীবী, তাদের সংগঠনের তরফ থেকে আবেদন করতে হবে 1200 মেট্রিক টন মাছ তারা কিন্তু পুজোর আগেই বাঙালির পাতে অর্থাৎ ভারতবর্ষে রপ্তানি করতে চলছে এবং ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন মৎস্যজীবী সংগঠন যারা সেই মাছ নিয়ে আসা। এবং ইতিমধ্যেই যে দামকরণ করা হয়েছে তাদের তরফ থেকে প্রায় তাদের থেকে ব্যবসায়ীদের কিনতেই হবে 900 থেকে 1000 টাকা পার কেজি। এখানে এলে হয়তো একটু দাম বেশি হবে প্রথমের দিকে, পরবর্তীকালে যোগান বাড়লে সেখানে কমবে। তবে পুজোতে এবারে বাঙালির রসনা তৃপ্তিতে থাকছে অবশ্যই বাংলাদেশের পদ্মার ইলিশ। বেশ, দুয়ারে রিপোর্টারের সবশেষে একটা মন ভালো করা ছবি দেখাবো আপনাদের। দেখুন, শাবকদের নিয়ে হাতির জলকেলি। বিষ্ণুপুরের পুকুরে স্নান হাতির পালে। জয়পুর জঙ্গল থেকে সোনামুখীতে হাতির পাল। আশপাশের বাসিন্দাদের সতর্ক করল বন দফতর। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, সত্যি এই ছবিটা দেখলে মন ভালো হয়, কিন্তু সতর্ক করা হলো সেখানকার মানুষজনকে। একদমই, দেখো, পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে বেশ কয়েকদিন আগেই 38 থেকে 40টি হাতির একটি দল বিষ্ণুপুরের জঙ্গলে প্রবেশ করেছে। বিষ্ণুপুরের জঙ্গল থেকে যখন জয়পুরের জঙ্গলে যায়, তুমি জানো এই মুহূর্তে মেঘমুক্ত আকাশ অর্থাৎ পরিষ্কার আকাশ, দিনের বেলা চড়া রোদ
এই গরমের হাত থেকে বাঁচতে হস্তি শাবকদের নিয়ে যে সমস্ত হাতিগুলি রয়েছে সমস্ত হাতিরাই স্থানীয় একটি পুকুরে নেমে পড়ে। সেখানে দীর্ঘ প্রায় 1 ঘন্টা তারা জলকেলি করে, তারপরে মনের আনন্দে পুনরায় তারা জঙ্গলে ফিরে যায়। এরপর নিজেদের গন্তব্যে ফিরে যায়। জয়পুরের জঙ্গল থেকে দ্বারকেশ্বর নদী পেরিয়ে সোনামুখীর জঙ্গলে প্রবেশ করে। ইতিমধ্যেই বাঁকুড়ার উত্তর বন বিভাগে 30টি হাতি রয়েছে, আরও এই 38 থেকে 40টি হাতি গিয়ে এখন পর্যন্ত বাঁকুড়া জেলায় হাতির সংখ্যা গিয়ে দাঁড়ালো 68 থেকে 70টি। স্বাভাবিকভাবেই জঙ্গল তীরবর্তী এলাকার মানুষদের বারবার সতর্ক করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, কেউ যাতে এই সময় জঙ্গলে না যায়, হাতি থেকে যাতে দূরত্ব থাকে এবং হাতির গতিপথে কেউ যেন বাধার সৃষ্টি না করে। সবে মিলিয়ে হাতির যে জলকেলি, এই জলকেলি দেখতে রীতিমতো ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ, কারণ এই দৃশ্য কিন্তু সচরাচর চোখে পড়ে না। বন্য হাতিরা এভাবে পুকুরে জলকেলি করছে, এই দৃশ্য এবং মোবাইল বন্দি করার জন্য কিন্তু আর পুকুরের আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে কিন্তু মানুষ ভিড় জমিয়েছিল। বেশ দেবব্রত।